সংস্কার এবং নির্বাচন দুটো অত্যন্ত সম্পূরক একটি ব্যাপার। বিশেষ করে 2024-এর জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের প্রেক্ষিতে অন্যান্য যে কোনো নির্বাচনের চেয়ে এবছরের নির্বাচনটা নানান কারণে ব্যতিক্রম। তার মধ্যে বিশেষত ব্যতিক্রম বিগত 17 বছরে যে ফ্যাসিস্ট সরকার আমাদের দেশ পরিচালনা করেছে, তারা আমাদের সাংবিধানিক সকল প্রতিষ্ঠানগুলোকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে রেখে গেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এটার সাথে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো বলা যায় যে আমরা এটা খুব তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে। সঙ্গত কারণেই অন্য যে কোনো একটা সরকার বিদায় নেওয়ার 3 মাসের মাথায় একটা ইলেকশন, আর এই বছরের এই যে একটা সরকার শুধু তো পদত্যাগ করে নাই, শুধু পালিয়ে যায় নাই, একেবারে মসজিদের ইমাম পর্যন্ত তাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে একটা বড় অংশের। তো সেরকম একটা প্রেক্ষিতে ইলেকশনটা নানান কারণে যেমন তাৎপর্যপূর্ণ, আবার সেই ইলেকশনটা অর্থবহ করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গত কারণেই আপনারা এই শিরোনাম করেছেন সংস্কার এবং নির্বাচন। আমি এটাকে স্বাগত জানাই যে এটাকে আমাদের উজ্জীবিত রাখতে হবে এবং এটা জাতির কাছে অত্যন্ত পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। সেখানে দেখেন, সংস্কারের প্রশ্নে যদি আমি কথা বলি তাহলে দৃশ্যমান সংস্কার আমাদের কতটুকু আমরা করতে পেরেছি, এই জায়গাটা কিন্তু আমাদের মধ্যে এখনও একটা বড় দ্বিধার জায়গা রয়ে গেছে। এবং সঙ্গত কারণে আপনি আরও খেয়াল করবেন যে এই দৃশ্যমান সংস্কার না হওয়ার প্রেক্ষিতে আমাদের নির্বাচনটা যথাযথভাবে করা সম্ভব হবে কিনা। সিইসির পক্ষ থেকে আমি মনে করি এটা তার উদ্বেগের কথা। আমার জায়গা থেকে মনে হয়েছে যে সরকার সহযোগিতা না করলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণ নির্বাচন করা সম্ভব না। তো ওনার তো এটা যেমন বলার অধিকার আছে, ওনার এটা বললে জাতি আরও বেশি আশান্বিত হতো যে আমরা সরকারের সহযোগিতা নিয়েই একটা সুষ্ঠু, সুন্দর, অংশগ্রহণমূলক নির্বাচন যে কোনো মূল্যে উপহার দেব, যে কথাটা চিফ অ্যাডভাইজার বলেন যে আমি ইতিহাসের একটা সেরা নির্বাচন উপহার দেব। এই কথাটায় যেমন জাতি আশান্বিত হয়, আবার সিইসির এই কথায় কিন্তু জাতি শঙ্কিত হয়। সুতরাং সংস্কারের জায়গাগুলো আমাদের ধরে নিতে হবে যে প্রয়োজনীয় সংস্কারগুলো আমরা এখনও সেভাবে দৃশ্যমান হাত দিতে পারিনি। দ্বিতীয় হচ্ছে জাতির মধ্যে একটা যেমন আশার দিক আছে যে আজকে সিইসির সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হয়েছে। খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় এরকম 1-to-1 যে মিটিংগুলো হয় সেগুলোতে খুব এক্সক্লুসিভ কিছু বিষয় নিয়ে ওনারা কথা বলেন, ডিসিসিভ কিছু বিষয় নিয়ে ওনারা আলোচনা করেন। সুতরাং আমার তো কাছে মনে হয় যে নির্বাচনের জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করার এটা একটা ইঙ্গিত এবং আমরা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি। ঠিক একই সাথে কিন্তু আমাকে এটাও বিবেচনায় নিতে হবে যে লন্ডন বৈঠকে যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা দলের প্রধানের বৈঠক হয়েছে, সেই বৈঠকে কিন্তু 3টা কথা খুব গুরুত্বের সাথে বলা হয়েছে। একটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, সাথে কিন্তু এটা বলা হয়েছে যে নির্বাচন এবং সংস্কারের প্রয়োজনীয় এবং দৃশ্যমান সংস্কার করেই এই কাজ করতে হবে। তার মানে ফেব্রুয়ারিতে নির্বাচন করাটা যেমন একটা ডিক্লারেশন, আবার এটাকে যদি আপনি পলিটিক্যাল ডিপ্লোমেসিতে বলেন তাহলে আমি বলবো যে এটা ইটস এ কন্ডিশনাল একটা ডিক্লারেশন, মানে শর্তযুক্ত একটা কন্ডিশন, একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে। জামাত ইসলামী এবং অন্য দল আরও যারা, আমি মনে করি যে এটা জামাত ইসলামীর দায়িত্ব ছিল এই রিজার্ভেশনটা বা আমরা যে প্রতিক্রিয়াটা দেখিয়েছি, এই প্রতিক্রিয়াটা জামাত ইসলামীর না। এই প্রতিক্রিয়াটা আমরা আমাদের বাংলাদেশের মানুষের একটা রাজনৈতিক দল হিসেবে আমরা প্রতিনিধিত্ব করি জনগণের পালসকে আমরা সামনে রাখার চেষ্টা করেছি, তাদের সেন্টিমেন্টটাকে সামনে রাখার চেষ্টা করেছি, তাদের কনসেপশনটাকে আমরা সামনে রাখার চেষ্টা করেছি। সেটা ছিল এই নির্বাচন আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে কিন্তু কোনো একটা দলের বা রাজনৈতিকভাবে কোনো নেতৃত্বের একক ভূমিকার ফসল না। এটা হচ্ছে ছাত্র জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দের, দলগুলোর একটা সমন্বিত প্রচেষ্টার ফসল। সুতরাং যেখানে আলোচনার একটা ধাপে গিয়ে আমরা পৌঁছেছিলাম যে ডিক্লারেশনটা ছিল চিফ অ্যাডভাইজারের থেকে যে ডিসেম্বর টু জুন নির্বাচন, তো এই জায়গাটা কিন্তু জামাত ইসলামী বরাবরই বলে আসছে। কেউ কেউ কোনো কারণে হয়তো বলে থাকেন যে জামাত তার জায়গায় ঠিক থাকছে না। আমরা কিন্তু শুরু থেকে বলে আসছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, নির্বাচনের আপাতত রোডম্যাপ দিয়েছেন বা ডিক্লারেশনটা দিয়েছেন, আমরা সেটাতে আস্থা রাখতে চাই। এর মধ্যে রোজার পরে হতে পারে, রোজার আগে হতে পারে, যদি সংস্কার বিচারের বিষয়গুলো দৃশ্যমান হয়, সেই জায়গাটা যদি সমাধানযোগ্য হয়, তাহলে রোজার আগেও হতে পারে ফেব্রুয়ারি,
আবার রোজার পরে এপ্রিলেও হতে পারে। আমরা কিন্তু এই তিনটা অ্যাড্রেস করেছি। একটা হচ্ছে চিফ অ্যাডভাইজার যে কথা বলেছেন এটাতে আমরা আস্থা রেখেছি। 2 হচ্ছে যদি সংস্কার এবং বিচার দৃশ্যমান অগ্রগতি হয় তাহলে রোজার আগেও হতে পারে। আর যদি এটার মানে সময় নেয় একটু 2 মাস, তাতে আমাদের তেমন কিছু যায় আসার কথা না, রোজার পরে এপ্রিলে হতে পারে। কিন্তু মাঝখানে যেটা হয়েছে যে আমরা একটা জায়গা থেকে আমরা বলছি যে জাতির মধ্যে একটা আশার দিক হয়েছে, মাঝখানে একটা টলটলমান অবস্থা ছিল। এটা কিন্তু বিবেচনায় নিতে হবে যে এই যে ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোর একটা সমন্বিত আন্দোলনের মাধ্যমে যে সরকারকে আমরা পেয়েছি, সেই সরকার সেই রাজনৈতিক দল কত বড় কিংবা কত ছোট, এটার চেয়ে বড় হচ্ছে আপনি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যখন ডিক্লেয়ার দিলেন ডিসেম্বর টু জুন, সেই দলগুলোর সাথে আর কোনো রকম আলোচনা করা ছাড়া বা তাদের সাথে কোনো রকম বসা ছাড়া বা তাদের কোনো কনসেন্ট নেওয়া ছাড়াই আপনি যখন ওখানে বসে একটা মিটিং করে ওখানে বসে একটা ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন, তখন স্বাভাবিকভাবেই জনগণের মধ্যে এই শঙ্কা বা উদ্বেগ তৈরি হওয়াটা স্বাভাবিক যে তাহলে একটা অন্তর্বর্তীকালীন সরকার কোনো একটা দলের হয়ে তারা কাজ করছেন কিনা বা কোনো একটা দলের প্রতি তাদের আলাদা সিম্প্যাথি বা দলের প্রতি তাদের আলাদা কোনো কর্নার তারা তৈরি করছেন কিনা। আপনি যে বিষয়টি বলেছেন এইটা একটু শেষ করি। এখানে একটা ভুল মেসেজ আছে আমাদের কোনো রাজনৈতিক বন্ধুদের কাছে, সেটা হচ্ছে যে জামাত এই বৈঠকটাকে মেনে নিতে পারে না। আমরা বৈঠকে সাধুবাদ জানিয়েছি, আলোচনাটাকেও আমরা ফলপ্রসূ মনে করছি, কিন্তু জামাতের শুধু রিয়াকশনটা ছিল জনগণের হয়ে যে আমরা চাচ্ছিলাম এই ডিক্লারেশনটা, ডেটের ব্যাপারে আমাদের কথা নেই, ডেট আমরাই তো বলেছি ফেব্রুয়ারিতে হতে পারে, এই ডেটটাই এই কথাটাই ওখানে ডিক্লারেশন না করে চিফ অ্যাডভাইজার এখানে এসে স্টেক হোল্ডারদের সাথে 1 ঘন্টা আধা ঘন্টা 5 মিনিট কথা বলে চা খেয়ে এই কথাটাই বলতো, তাহলে এই যে সমন্বিত একটা উদ্যোগের যেটা আমরা জাতীয় সরকারের কথা বলি, জাতীয় ঐক্যের কথা বলি, এই মেসেজটা আরও বেশি বৃহৎ পরিসরে জাতির কাছে যেত। এখন যেটা হয়েছে যে নির্বাচনটাই একটা মানে ইসের মধ্যে পড়ে গেছে, যে একপেশে হয়ে যাচ্ছে, যে শঙ্কা তৈরি হয়েছে। আপনার বক্তব্যের মধ্যে আপনি স্পষ্ট বলেছেন, সেটা হচ্ছে যে চিফ অ্যাডভাইজার তার বক্তব্যের মধ্যে ফেব্রুয়ারি যখন ইন্ডিকেট করে তিনি বক্তব্য দিয়েছেন সেখানেই তার শর্ত যুক্ত করেছেন। আমি যেখানে শর্ত যুক্ত করা আছে এবং যেখানে জামাতে ইসলাম ঈদের আগেও হতে পারে, মানে রোজার আগেও হতে পারে, রোজার পরেও হতে পারে, অর্থাৎ রোজার আগে হলে সেটা ফেব্রুয়ারি। আমি বলছি মেসেজটা ক্লিয়ার হওয়া উচিত যে এই ডেটের ব্যাপারে জামাতের কোশ্চেন হচ্ছে একটা সরকার একটা দলের সাথে না হয়ে দেশে হলে ভালো হতো, লন্ডনে দেশে হতে পারতো, আর একটা সরকার একটা দলের প্রধানের সাথে বসে ওখানেই তিনি ডিক্লারেশনটা দিতে পারেন কিনা, এবং সেটা রাজনৈতিক সংস্কৃতির সৌন্দর্যটা আসলে আমরা এখন যে রাজনৈতিক সংস্কারটা তুলে ধরতে চাই, যে রাজনৈতিক উদারতা, রাজনৈতিক সমন্বয়, এই যে দেখেন বিগত 17 বছর না 53 বছরে কি আমরা চিন্তা করেছি যে 30টা দল দিনের পর দিন বসে এক জায়গায় ঘন্টার পর ঘন্টা তারা সময় দিয়ে দেশটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন। তো যেখানে রাজনৈতিক দলগুলোর প্রধানরা বসে, অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ লোকরা বসে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সময় দিচ্ছেন, সেখানে 2টা দিন 3টা দিন অপেক্ষা করে আমরা এই দেশের স্টেক হোল্ডারদের সাথে একটু আলোচনা করে এই কথাটাই ঘোষণা করলে এমন কি অসুবিধা হতো? সেই অসুবিধাটার চেয়ে হলো যে আমার পাবলিক পারসেপশনে এই সংখ্যা তৈরি হওয়াটা খুব স্বাভাবিক নয় কি? কিন্তু জামাতের উদ্বেগ প্রকাশ করার পর পাবলিক পারসেপশনে এই বিষয়টি উত্থাপিত হয়েছে। জামাতের আমিরও কিন্তু ওই মিটিংগুলোতে ছিলেন। না, ওই মিটিং এ ছিলেন না, লন্ডনের ওই মিটিং এ ছিলেন। লন্ডনের মিটিং এর কথা বলছি না, আমি ঢাকার মিটিং এ ছিলেন, চিফ অ্যাডভাইজারের সঙ্গে মিটিং এ অনেক মিটিং এ ছিলেন, জামাতের চেয়ারপারসন কিংবা অ্যাক্টিং চেয়ারপারসন, জামাতের আমিরের সাথে 1-to-1 মিটিং হয়েছে। এই মিটিং, আমি বলছি যে এই মিটিংটা যদি জামাতের সাথেও হয়ে এরকম কিছু হতো, আমি প্রতিবাদ করতাম একজন কর্মী হিসাবে। সেখানে আপনাকে এই জায়গাটা নিতে হবে যে আমাদের নির্বাচনটাকে ফলপ্রসূ করার জন্য আজকে এই যে ঐক্যমত কমিশনে আলোচনা চলছে, এইটাকে ধারণ করতে পারলে কিন্তু আমাদের এই যে ওয়ান সাইডেড একটা কোনো কেউ কথা বলুক, এই সুযোগটা আমি দেব কেন? আমি এই প্রশ্নটা কেউ তুলুক,